বড় ভাইয়ের মৃত্যুতে বাংলাদেশে আসতেই বাবার চাপের মুখে বিয়ে করতে বাধ্য হলাম। সদ্য বিধবা হওয়া আমার বড় ভাইয়ের স্ত্রী নীরাকে বাবা এমনটা করবে জানলে বাংলাদেশেই আসতাম না। নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তার আগে এত বড় একটা ঝড় বয়ে যাবে জীবনের উপর দিয়ে আমি ভাবতেই পারিনি। 8 মাস আগে ভাইয়া নীরাকে বিয়ে করে, এর 2 মাস পরে আমি বিদেশ চলে যাই। নীরাকে কখনোই আমি ওভাবে দেখিনি, সবসময় বড় ভাইয়ের স্ত্রীর চোখেই দেখেছি। যদিও বয়সে সে আমার অনেক ছোট, কিন্তু কখনোই ভাবতে পারিনি আমার জীবনসঙ্গী তাকে করব। কিন্তু বাবা সম্মানের দিকে চেয়ে সব মেনে নিতে বাধ্য হলাম। বাসর ঘরে নীরা একা বসে আছে, আর আমি ছাদে বসে ভাবছি আমার জীবনটা শেষ হয়ে গেল এভাবে। বাবার মুখের দিকে তাকিয়ে না তা হতে দিব না। আমি এবার বিদেশে চলে গেলে আর আসবো না, আর নীরাকে কোনোভাবেই স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো না। রাত প্রায় 2টা বেজে গেছে। আমি নিচে নেমে গিয়ে দরজা খুলতেই দেখি নীরা বসে বসে কাঁদছে। আমাকে দেখে নীরা খাট থেকে নেমে দাঁড়িয়ে গেল এবং বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য আপনাকে এমন পরিস্থিতিতে পড়তে হলো। আমি এটাও জানি আপনি কোনো দিনও আমাকে মন থেকে মেনে নিতে পারবেন না, আর এটা হওয়াই স্বাভাবিক। অন্য কেউ হলেও মেনে নিতে পারতো না, তাই আমি কখনো কোনো প্রকার অধিকার খাটাতে আসবো না। আপনি আপনার মতো চলতে পারেন, যেমন খুশি ঠিক তেমনি করে। বলিনীরা খাটের উপর উঠে গিয়ে এক কর্নারে শুয়ে কান্না করতে থাকলো। আমি আর কিছুই বললাম না। প্রচণ্ড রাগ নিয়ে বারান্দায় চলে গিয়ে একের পর এক সিগারেট টানছি। দেখতে দেখতে যে কখন রাতটা শেষ হয়ে ভোর হয়ে এলো আমি বুঝতেই পারিনি। নীরা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলে আমি গিয়ে বিছানায় শুয়ে পড়ি। চোখে ঘুম ঘুম লেগে আসতে আমি দেখি নীরা অজু করে এসে নামাজ পড়তে বসেছে। আমিও আগের মতো দেখতে দেখতেই ঘুমিয়ে গেলাম। 11টার দিকে মায়ের ডাকে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে দেখি নীরা নাস্তা রেডি করছে। প্রচণ্ড রাগ নিয়ে কোনো রকমের নাস্তা করে বাসা থেকে বের হয়ে গেলাম। মনের ভিতর আগুন জ্বলছে, কোনোভাবেই যেন ঘরে মন টিকানো সম্ভব না। মনে মনে ভাবছি গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করে দিব, যে কয়েকদিন বাংলাদেশে আসি। রাত করে বাড়ি ফিরবো যখন নীরা ঘুমিয়ে পড়বে। ওর মুখটাও আমার দেখতে ইচ্ছে করে না কেন জানি। ভাবতে ভাবতে বন্ধুদের মাঝে চলে গেলাম। যেতে বন্ধুরা বিভিন্ন রকম মন্তব্য করতে শুরু করলো। সরাসরি বলতে শুরু করলো, কি বন্ধু, কেমন রাত কাটলো, ভালোই তো পেয়েছিস ভাবিকে। আরও অনেক রকম বাজে কমেন্টস করতে শুরু করলো। ওদের কথায় মেজাজ যেন আরও খারাপ হয়ে যায়। ওদের সাথে তেমন কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে আসলাম। নিরিবিলি একটা জায়গা থেকে বসে পড়লাম। পকেট থেকে ফোনটা বের করে ডাটা কানেকশন অন করতে মেসেঞ্জারে টুংটাং শব্দ করে দিয়ার মেসেজ আসতে শুরু করে দিয়েছে। দিয়ার সাথে বিদেশে থাকা অবস্থা থেকে ফেসবুকে পরিচয়। কিছুদিনের ভিতরেই আমাদের সম্পর্কটা ভালোবাসায় রূপ নেয়। আমি কখনো বিশ্বাস করতাম না যে ভার্চুয়াল ভালোবাসা হতে পারে, কিন্তু দিয়া তা ফুল প্রমাণ করে দিয়েছে। ও আমাকে ফোনের অন্য প্রান্ত থেকে এমনভাবে কেয়ার করেছে যে মনে হতো সব সময় আমার পাশেই ছিল। এত হাজার মাইলের দূরত্বকে তখন দূরত্ব মনে হতো না। বাস্তবতার জন্য এই কয়েকদিনে মেয়েটাকে মেসেজ দিতেই পারিনি। না জানি কত কিছু ভেবে বসে আছে। ভাবতে ভাবতে মেসেজ ওপেন করতেই দেখি দিয়ার অভিমানী মেসেজ। কি, আমাকে বলে গেলে বাংলাদেশে এসেই? তুমি না বলেছিলে সব কাজ শেষ করে আমার সাথে দেখা করবে, কই তুমি তো এলে না। আসবেই তো দূরের কথা, না একটা মেসেজ আর না কোনো কল। তুমি কি ঠিক আছো? আমি আর দেরি না করে দ্রুত মেসেজ ব্যাক করলাম, আমি ঠিক আছি, একটু ব্যস্ত ছিলাম, বুঝোই তো তুমি। চলো আজ একসাথে লাঞ্চ করব। লিখে বসে আছে কয়েক মিনিটের ভিতরে দিয়ার রিপ্লাই আসলো, চলে আসো, ঠিকানা দিয়ে দিল। আমি বললাম ঠিক আছে, তুমি আসো, আমি আসতেছি বলে সেখান থেকে উঠে রওনা দিলাম দিয়ার সাথে দেখা করার জন্য। মনে মনে ভাবছি দিয়াকে কি নীরার কথা বলবো? না, ওকে কিছু বলা যাবে না। কিছু দিনই ঋতু ব্যাপার, বিদেশে গিয়েই নীরাকে ডিভোর্স দিয়ে দিব। অযথাই ওকে বলার কি দরকার। অল্প সময়ের ভিতরে দিয়ার পাঠানো ঠিকানায় চলে আসলাম। ঠিক সময় মতো দিয়াও চলে আসলো। এসে আমাকে জড়িয়ে ধরলো। দিয়া আধুনিক মডার্ন মেয়ে, জিন্স টপ পরে এসেছে। ছবিতে ওকে যতটা সুন্দর লাগে তার চেয়ে অনেক বেশি সুন্দর আর স্মার্ট মেয়ে দিয়া। যে কোনো ছেলে পছন্দ করতে বাধ্য হবে। দিয়াকে যতই দেখছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। মনেই হচ্ছে না আজ আমাদের প্রথম দেখা। সরাসরি মনে হচ্ছে যুগ যুগের চেনা। নিমিষে কয়েকদিনের যন্ত্রণা যেন আমি ভুলেই গিয়েছি। খুব দারুণভাবে প্রতিটা মুহূর্ত কেটে যাচ্ছে দিয়ার সাথে। দুপুরে লাঞ্চ, রাতে মুভি দেখা, ডিনার করা, কেমন করে যেন সময়গুলো কেটে গেল। রাত 11:30টার দিকে দিয়াকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। মনটা আবারও খারাপ হয়ে গেল। বাসায় গিয়ে আবারও নীরার মুখ দেখতে হবে। অসহ্য একটা মেয়ে, দেখার সাথে সাথে মনটা খারাপ হয়ে যাবেই।
রাত 12টার দিকে বাসায় আসলাম। কয়েকবার কলিং বেল টিপ দিতে নীরা এসে ঘরের দরজাটা খুলে দিল। শরীরে শাড়ি ঠিক মতো নেই, মনে হয় ঘুমিয়েছিল। চুলগুলো এলোমেলো হয়ে মুখের সাথে লেপ্টে ছিল। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়েছিলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে সে চোখ নামিয়ে নিল। সেই মুহূর্তে আমার খুব ইচ্ছে করছিল তার মুখ থেকে চুলগুলো সরিয়ে দিতে। এক মুহূর্ত অন্যরকম মাদা কথায় যেন সেই মুহূর্তে আমাকে পেয়ে বসেছিল। পরক্ষণে নিজেকে সামলে আমি ঘরে ঢুকে গেলাম। এসব আমি কী ভাবছি? না, এগুলো ভাবা মোটে আমার পক্ষে ঠিক হচ্ছে না। কোনোভাবে আমার নীরার প্রতি মায়া বাড়ানো যাবে না। আমি দিয়াকে ভালোবাসি, আর বাংলাদেশ থেকে চলে গেলে নীরাকে ডিভোর্সের পেপার পাঠিয়ে দিব। ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসতে নীরা বলল, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নিন। আমি বললাম, আমি খেয়ে এসেছি। নীরার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে চেয়েও থেমে গেল। তারপর খাবারগুলো ডেকে রেখে এসে বিছানার এক কর্নারে গিয়ে শুয়ে পড়ল। আমি আমার মতো বিছানায় শুয়ে শরীরে চাদর টেনে নিলাম। কি করব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎই আমার ঘুম ভেঙে যায়। আমি লক্ষ্য করি নীরার দুটি হাত আমার শরীরের উপর। সে শীতে কাঁপছে। আমি আস্তে করে তার দুটো হাত নামিয়ে দিয়ে চাদরটা তার গায়ে টেনে দিয়ে তার দিকে তাকাতে লক্ষ্য করলাম ঘুমন্ত নীরাকে সত্যি অনেক রূপবতী লাগছে। ঘুমন্ত সব মেয়েকে শুনেছি রূপবতী লাগে, আজ বাস্তবে তা দেখলাম। নীরা দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে বোর হয়ে গেছে আমি খেয়ালই করিনি। নীরা পরে ঘুম থেকে উঠতে আমি দুচোখ বন্ধ করে নিলাম, যেন নীরা কোনো কিছু বুঝতে না পারে। নীরা বিছানা ছেড়ে আলমারি থেকে শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে গোসলের জন্য। কিছু সময় ভিতরেই নীরা গোসল করে বের হয়ে আসতে আমি উঠে বসলাম নিজে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে নীরার দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল। নীরার ভেজা চুল বেয়ে পানি পড়ছে। সূর্যের আলোয় অন্যরকম সুন্দর লাগছে নীরাকে। শাড়িতে যে একটা মেয়েকে এত বেশি সুন্দর লাগতে পারে, নীরাকে না দেখলে আমি কখনো বুঝতেই পারতাম না। আমাকে নীরা এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করলো, কিছু বলবেন? আমি তার কথায় থতমত খেয়ে গেলাম। আমি কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে ডাটা অন করতে দেখি দিয়ার মেসেজ। বিছানায় শুয়ে শুয়ে দিয়ার সাথে চ্যাটিং করছি। এমন সময় নীরা এসে বলল, নাস্তা রেডি করেছি, চলেন খাবেন। আমি কোনো কথা না বলে আবার চ্যাটিংয়ে মনোযোগ দিলাম। নীরা কিছু সময় পর ফিরে এসে আবারও একই কথা বলল। মেজাজটা আমার খারাপ হয়ে গেল। আমি খাট থেকে নেমে না খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বের হওয়ার সময় নীরা আমাকে পিছন থেকে একবার ডাক দিলেও আমার রাগান্বিত চোখ দেখে আর কিছুই বলেনি। আমি সোজা দোকানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট জ্বালালাম। দিয়াকে মেসেজ দিলাম, আজ একসাথে লাঞ্চ করতে আসতে পারবে কি না। দিয়া বলল আসবে। আমি দোকান থেকে চা সিগারেট খেয়ে বেরিয়ে পড়লাম দিয়ার সাথে দেখা করার জন্য। অনেক সময় ধরে অপেক্ষা করছি। দিয়াকে কয়েকবার মেসেঞ্জারে নক করেছি, সে শুধু বলে অপেক্ষা করো, আমি আসছি। অনেক সময় অপেক্ষার পর দিয়া আসলো। আমি জিজ্ঞেস করলাম, এত দেরি হলো যে? দিয়া ব্রৌকুসকে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না কতটা সাজুগুজু করছি তোমার সাথে দেখা করতে আসার জন্য? বাসা থেকে রেডি হয়ে বের হয়ে পার্লারে গেছি, ফেসিয়াল করেছি, তারপর তোমার সাথে দেখা করতে আসছি, আর তুমি আমাকে এভাবে প্রশ্ন করতে পারলে? আমি দিয়াকে বললাম, এত কিছু করার কি দরকার ছিল? তুমি তো এমনিতেই সুন্দর। দিয়া রেগে উঠে বলল, কি বলো? রূপচর্চা করবো না মানে কি? আর তুমি ভালো করে জানো আমি ত্বকের কতটা যত্ন নেই। আমি আর কিছু বললাম না। আমার চোখের সামনে ভেসে উঠল নীরা মেকআপবিহীন মুখটা, যে মুখে একটা মায়াবী ভাব আছে। দিয়া বলে উঠল, এই কি হলো, চুপ করে আছো কেন তুমি? আমি নিজেকে সামনে নিয়ে বললাম, কই না তো। দিয়া বলল, চলো, ক্ষুধা লেগেছে। তারপর দুজনে রেস্টুরেন্টে চলে গেলাম। খাবার অর্ডার করার কিছু সময় পর খাবার দিয়ে গেল। আমি খাচ্ছি আর দিয়াকে বারবার করে দেখছি। দিয়ার ভিতর কিসের এত অহংকার? ও সুন্দর, এটাই কি ওর এত অহংকার? দিয়া বলল, এই তাকিয়ে কি দেখো? আমি বললাম, না কিছু না। খাবার খেতে খেতে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আমার অনেক ভালো লাগে, ছোটোবেলা থেকেই খুবই পছন্দ। খুব মন ইচ্ছে জাগলো দিয়াকে সঙ্গে নিয়ে ভেজার জন্য, কিন্তু দিয়া কি রাজি হবে? ভাবতে ভাবতে খাচ্ছি। খাওয়া শেষ করে কতটা সময় বসে দিয়ার সাথে গল্প করলাম। বৃষ্টিতে ভেজার ইচ্ছাটা আরও বেড়ে গেল। আমি দিয়ার হাত ধরে নিয়ে হোটেলের সামনে এসে বললাম, চলো আজ দুজনে বৃষ্টিতে ভিজবো। দিয়া আমার হাত থেকে টান দিয়ে ওর হাতটা সরিয়ে নিয়ে বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এত টাকা খরচ করে আমি মেকআপ করে এসেছি বৃষ্টিতে ভেজার জন্য? যত সব উদ্ভুত কথাবার্তা বলো তুমি সিয়াম। তোমার কি হয়েছে হঠাৎ? তুমি গ্রাম্যভূত হয়ে গেলে নাকি? এটা কেমন শখ তোমার?
দিয়ার কথায় প্রচণ্ড আঘাত পেলাম, তবুও নিজেকে শান্ত রাখলাম। দিয়াকে যে ভালোবাসি। তখনই দিয়া বলে উঠল, তুমি তোমার এইসব ন্যাকামো পরিবর্তন করো, না হয় আমার সাথে তোমার আগামীর পথ চলতে নতুন করে ভাবতে হবে। বলে সে একটা সিএনজির ডাক দিয়ে উঠে গেল। আমি ডাক দিলাম, কিন্তু আমার কোনো কথাই আর দিয়া শুনল না। মেজাজটা তখন প্রচণ্ড খারাপ হয়ে যায়। এত কিসের ইগো দিয়ার? তারপরেও নিজেকে সামলে নিলাম। হয়তো ভালোবাসি বলে মন খারাপ হয়ে গেল, তাই আর বাহিরে থাকতে ইচ্ছে করছে না। এদিকে বৃষ্টি থামারও কোনো নাম নেই। তাই তো বাধ্য হয়ে আমিও একটা সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় এসে কলিং বেল টিপতেই মা এসে দরজা খুলে দিল। আমি রুমে গিয়ে দেখি নীরা নেই। মনে মনে বললাম, ভালোই হয়েছে, ওকে দেখলে মন আরও খারাপ হয়ে যেত। আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালিয়ে বাহিরের বৃষ্টি দেখছি। সিগারেট শেষ করে রুমে ঢুকে খাটে বসতেই নীরা দরজা খুলে ঘরে ঢুকলো। ওকে দেখে আমার প্রচণ্ড রাগ হওয়ার কথা, কিন্তু ওর দিকে ভালো করে তাকিয়ে দেখলাম পুরো শরীর ভেজা। কেমন করে যেন রাগটা কমে গেল। ও লাজুকভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শরীর থেকে টপ টপ করে পানি বেয়ে পড়ছে। বৃষ্টিতে এত সময় ভিজেছে তা আমার আর বুঝতে বাকি রইল না। আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। ও দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ও শাড়ি বেয়ে পুরো ঘরে পানি পড়ছে। আমি চুপ করে বিছানায় শুয়ে পড়লাম। অল্প সময়ের ভিতরে নীরা শাড়ি চেঞ্জ করে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হলো। নীল রঙের একটা শাড়ি পরেছে নীরা। নীল আমার সবচেয়ে পছন্দের একটি রং হওয়ার কারণে চোখ আটকে গেল নীরার দিকে। অপূর্ব সুন্দর লাগছে নীরাকে। আয়নার সামনে গিয়ে চোখে কাজল দিচ্ছে। আয়নায় নীরার প্রতিবিম্ব ভেসে আসছে। সাধারণ সাজেও অপলক সুন্দর লাগছে নীরাকে। নীরা সাজ শেষ করে আমার দিকে তাকাতেই আমি নিজেকে লুকাতে চাইলাম, কিন্তু আমি জানি আমি তা পারিনি। নীরা আমার পাশে এসে বলল, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন বাসায়? আমি বললাম, এমনিতেই, কিছু দরকার আছে, না থাকলে আমার সাথে কোনো কথা বলার দরকার নাই। নীরার মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, আচ্ছা, আমাকে কেমন লাগছে আজকে? আমি ওদিকে না তাকিয়ে বললাম, যেমন ছিলে তেমনি। নীরা আর কোনো কথা না বলে চলে গেল ঘর থেকে বাহির হয়ে। আমি মেসেঞ্জার অন করে দিয়াকে নক দিলাম। দিয়ে বললাম, রাগ করেছ? দিয়ে রিপ্লাই করলো, রাগ করবো না তো কী করবো? তুমি বাংলাদেশে এসে তুমি কেমন যেন হয়ে গেছো। একবার কি ভেবে দেখেছো কী সব গ্রামের মেয়েদের মতো তুমি আমাকে থাকতে বলছো? জানো আমার কতটা কষ্ট লেগেছে? আমি বললাম, দেখো, আমি এভাবে বলতে চাইনি। আসলে সব সময় ওগুলো ব্যবহার করলে তো স্কিন নষ্ট হয়ে যাবে। রিয়া দিয়ার আগের ইমোজি দিয়ে লিখলো, সিয়াম, এই বয়সে যদি পেশনে না করি, ত্বকের যত্ন না করি, তবে কি বুড়ি হয়ে করব? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার যেমন খুশি তুমি তেমন সেজো। দিয়া আমাকে বলল, দেখো, আমার মডার্ন ছেলে ছাড়া পছন্দ না। তুমি বিদেশ ছিলে তখন একরকম ছিলে, কিন্তু দেশে এসে তোমার পরিবর্তন হয়ে গেছে। আমি তোমাকে ওই রকমই দেখতে চাই। আমার সাথে খ্যাত টাইপ কথাবার্তা কখনোই বলবা না আর, তাহলে হয়তো আমাদের রিলেশনটা আর কন্টিনিউ করা সম্ভব হবে না। দিয়ার কথায় প্রচণ্ড আঘাত পেলাম। এগুলো কী বলছে দিয়া? আজ প্রায় 4 মাস ধরে ওর সাথে সম্পর্ক, হঠাৎ করে এতটা পরিবর্তন কেন? আমি তারপরেও নিজেকে সংযত করে নিলাম। এমনিতেই সংসারের অশান্তিতে আছি, তার উপর যদি দিয়ার সাথেও ঝামেলা করি তবে মনটা আরও খারাপ হয়ে যাবে। তাই ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি যেমন ছিলাম তেমনি থাকবো। দিয়া একটা হাসির ইমোজি দিল। এরই মাঝে নীরা নাস্তা নিয়ে ডাকলো। আমি খেয়াল করে দেখলাম আমার প্রিয় লুচি আর আলুর দম নিয়ে এসেছে। আমার অসম্ভব প্রিয় একটা খাবার এই বৃষ্টির দিনে। এমন নাস্তা মানেই জিভে জল চলে আসা। নীরা নাস্তাগুলো এগিয়ে দিল। আমি কোনো কথা না বলে খেতে শুরু করলাম। খাবারের টেস্ট আজ অন্যরকম লাগছে। মায়ের হাতে লুচি আর আলুর দম অনেক প্রিয় আমার, আর তাই তো হাতে লুচির স্বাদ আমি কখনোই বলতে পারবো না। আমি নীরাকে প্রশ্ন করলাম, লুচি কি তুমি বানিয়েছ? নীরা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি বানিয়েছি। আমি বললাম, খুবই ভালো হয়েছে। নীরা একটা লাজুক হাসি দিল। আমি বললাম, এটা আমার খুবই প্রিয় একটা খাবার। নীরা মাথা নেড়ে বলল, জানি। আমি বললাম, কে বলেছে? নীরা বলল, আপনার ভাইয়ের জন্য যখন বানাতাম তখন সে খেতে খেতে বলতো, আপনার খুব পছন্দের খাবার লুচি। এর জন্য নাকি ছোটোবেলায় 2 ভাই অনেক ঝগড়াও করতেন। সেই মানুষটা আপনাকে অসম্ভব ভালোবাসত। বলতে বলতে দেখলাম নীরার চোখের কোণে পানি চলে এসেছে। নীরার চোখের পানি লুকাতে হয়তো দৌড়ে চলে গেল বারান্দায়। পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। 2 ভাই কতই না মজা করতাম। দুজনের সব কিছু একই রকম লাগতো। জামা কাপড় খাবার সব কিছুই 2 ভাইয়ের একই রকম থাকতো ছোটোবেলা থেকে। নীরার মন খারাপ হয়ে গেছে হয়তো ভাইয়ের স্মৃতি মনে পড়াতে। ভাবতে ভাবতে কেন জানি বারান্দায় নীরার পাশে গিয়ে দাঁড়াতে খুব ইচ্ছে করলো। খাট থেকে আমিও গিয়ে দাঁড়ালাম বারান্দায় নীরার দিকে। নীরার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। কেন জানি প্রচণ্ড রাগ হচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে নেকা কান্নাকাটি করছে নীরা,
কিছু বলতে যাব, এমন সময় নীরা বলে উঠল, আসলে আমার জন্য আপনার জীবনটা আজ এমন হয়ে গেছে, কিন্তু আমি কখনো চাই না আপনার জীবনটা এমন হোক। আমি চাই আপনি সুখের সংসার করেন। আমি আপনার জীবনে কখনোই বাধা হয়ে আসব না। সবারই জীবনে স্বপ্ন থাকে, আমারও ছিল। সুন্দর সুখের একটা সংসার হবে, স্বামীর ভালোবাসা থাকবে সেখানে, একটা ছোট বাচ্চা হবে, পুরো বাড়ি হাসি খুশিয়ে দুষ্টুমিতে মাতিয়ে রাখবে। দিন শেষে স্বামী ক্লান্ত শরীরে নিয়ে আসবে, আমি তার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে গিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে দিতে দিতে বলবো, খুব ক্লান্ত দেখাচ্ছে তোমায়, শরবতটা খেয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। সে আমায় জড়িয়ে ধরে বলবে, তোমাকে দেখার পর সব ক্লান্তি চলে গিয়েছে, চলো তোমাকে কাজে সাহায্য করি। সব কিছু ঠিক মতোই চলছিল, খুবই ভালোবাসতো আপনার ভাই আমাকে, কিন্তু আল্লাহ হয়তো সেই সুখ আমার কপালে রাখেনি। কিন্তু আমি চাই না আমার জন্য আপনার স্বপ্নগুলো হারিয়ে যাক। আমি চাই আপনার জীবনটা সুন্দর করে গুছানো হোক, আপনার স্বপ্নগুলো সত্যি হোক। আমি চাই আপনি জীবনে পরিপূর্ণ হন। কথাগুলো বলছে আর মুক্তোর দানার মতো চোখের পানি বেয়ে পড়ছে নীরার চোখ থেকে। আমি আর কিছু না বলে সিগারেট শেষ করে চলে আসলাম রুমের ভিতর। বিছানায় শুয়ে পড়লাম। নীরা তখনও বারান্দায় দাঁড়িয়ে কান্না করেই চলছে। আমার কাছে ভালো লাগছে না কোনো কিছুই, খারাপ লাগছে নীরার জন্য। ওরও তো কোনো দোষ নেই। না, আমি কোনো কিছু নিয়ে ভাবতে চাই না, আমি কোনো মায়ায় পড়তে চাই না। মোবাইল হাতে নিয়ে দিয়াকে মেসেজ করলাম। দিয়ার সাথে দীর্ঘ সময় ধরে চ্যাটিং করলাম। কোনো কিছুই ভালো লাগছে না, কেমন যেন সব এলোমেলো মনে হচ্ছে। জীবনে এমন একটা মুহূর্ত আসবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। নীরা ঘর থেকে বের হয়ে গেল। বাহিরে তাকিয়ে দেখি তখনও বৃষ্টি হচ্ছে। আমি দু চোখ বন্ধ করে কত সময় শুয়েছিলাম আমার মনে নেই। হঠাৎ নীরার ডাকে চোখ মিলে তাকালাম। চলেন, খাবার দেওয়া হয়েছে, খাবেন। আমি আর কোনো কথা না বলে ওর সাথে চলে গেলাম খাবার খেতে। গিয়ে দেখি টেবিলে বোনা খিচুড়ি আর গরুর মাংস। দেখে তাড়াতাড়ি খেতে বসে গেলাম। কয়েকবার খাবার মুখে দেওয়ার পর বাবা খেতে বসলো। খাবার খেতে খেতে বাবা বলল, সিয়াম, বৌমাকে নিয়ে কয়েকদিন ঢাকার বাহির থেকে ঘুরে আয়, ভালো লাগবে। কথাটা শুনে যেন আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। মুখে আর খাবারই যাচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেই। ব্যাপারটা হয়তো নীরা বুঝতে পেরেছিল, তাই বাবাকে বলল, না বাবা, আমার শরীরটা ভালো না, আমি এখন কোথাও যেতে পারবো না। আর উনি আছে আর কিছুদিন বাংলাদেশে, তাই এখানেই সবার সাথে থাকুক। নীরার কথা শুনে বাবা আর কিছু বললেন না। আমি মনে মনে বললাম, বড্ড বেঁচে গেলাম। বাবার উপর যতই রাগ হই না কেন, শ্রদ্ধার কারণে বাবার মুখের উপর কোনো কিছু বলার মতো সাহস আমার নেই। আমিও আর কোনো কথা না বলেই খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। নীরা কিছু সময় পর এসে বিছানায় শুয়ে পড়ল। আমি বারান্দায় গিয়ে কিছু সময় দাঁড়িয়ে থেকে চিন্তা করতে শুরু করলাম। যত দ্রুত সম্ভব আমাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। কোনোভাবেই আমার পক্ষে নীরাকে নিয়ে সংসার করা সম্ভব না। দিন যত যাবে হয়তো নীরার প্রতি আমার মায়া বাড়বে, আমি দুর্বল হয়ে যেতে পারি ওর ইমোশনের কাছে। না, তা কখনোই হতে দেওয়া যাবে না। আমি দিয়াকে ভালোবাসি, আর দিয়া সব দিক থেকে সবচেয়ে ভালো, সুন্দরী, শিক্ষিত, স্মার্ট। বারান্দা থেকে ঘরে চলে আসলাম। এসে দেখি নীরা ঘুমিয়ে পড়েছে। শাড়িটাও শরীরে ঠিক মতো নেই। আমি কোনো রকম দ্রুত শাড়ির আঁচলটা ঠিক করে দিতে যাব, তখনই নীরা চোখ মেলে তাকালো। আমি হাতটা সরিয়ে নিলাম। নীরা ব্যাপারটা খেয়াল করতে পেরে নিজের শাড়িটা ঠিক করে শুয়ে পড়লো আবার। আমিও অন্যদিকে ঘুরে শুয়ে পড়লাম। নীরা বলে উঠল, চাদরটা শরীরে টেনে নিন, খুব ঠান্ডা পড়েছে। আমি নীরার কথায় কোনো কর্ণপাত না করে চুপ করে শুয়ে থাকলাম। কিছু সময় পর নীরা নিজে চাদরটা আমার শরীরে টেনে দিতেই ওর হাতের কাছের ছড়ির শব্দে আমার কানে ভেসে আসলো। নীরব রিনঝিন বৃষ্টির শব্দের মতো ও চড়ির শব্দ খুব দারুণ লাগলো। অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হলো মনের ভিতর। আমি নীরার জায়গায় দিয়াকে চিন্তা করতে শুরু করলাম। আচ্ছা, দিয়া কি ছুঁড়িতে এত সুন্দর লাগবে? পরক্ষণে চিন্তা করলাম, আমি এসব কী ভাবছি? দিয়া একজন আধুনিক মেয়ে, আর আমিও আধুনিক ছেলে। এসব চিন্তা করা মোটেও ঠিক না। দিয়ে ঠিকই বলে, বাংলাদেশে এসে আমার কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। ঠান্ডার বৃষ্টির কারণে খুব ভালোই ঘুম হলো। অনেক দেরি করে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি নেই। সূর্যের আলো জানালা দিয়ে ঘরে প্রবেশ করছে। নীরাকে দেখলাম না বিছানায়, তার মানে ও আগেই উঠে গেছে। আমিও বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বের হতেই নীরা বলল, নাস্তা রেডি করেছি, এসে খেয়ে নিন। খাবার টেবিলে যেয়ে দেখি শ্যামাই আর মুড়ি দেওয়া আছে। আমি বুঝতে পারলাম নীরা এসব নাস্তা ইচ্ছে করে রেডি করেছে। ও আমার যা যা পছন্দ তা ইচ্ছে করেই করছে প্রতিদিন। প্রচণ্ড রাগ উঠল নীরার উপর। দাঁতে দাঁত চেপে খেতে বসলাম। আমার প্রিয় খাবার হওয়ার পরেও মনে হচ্ছিল যেন পেটে যাচ্ছিল না। যতটুকু পারলাম খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম।
বন্ধুদের সাথে রাগ করে কি আর থাকা যায়? আমিও পড়লাম না। আর বন্ধুরা তো ওই দিন ঠিকই বলেছিল, বন্ধুরা অনেক কিছুই বলতে পারে, নতুন বিয়ের পর বন্ধুরা অনেক রকম মজা করতেই পারে, কিন্তু ওরা তো জানে না আসলে আমি যে কতটা সমস্যার মাঝে আছি। ভাবতে ভাবতে বন্ধুদের ফোন দিতে শুরু করলাম। অল্প সময়ের ভিতর সব বন্ধুরা চলে আসলো, সবাইকে নিয়ে আড্ডা দিলাম, সবাই মিলে প্ল্যান করলাম ঘুরতে যাব, মজা করব আর আমাকে পার্টি দিতে হবে। আমিও মন ভালো করার জন্য রাজি হয়ে গেলাম। সবাই মিলে ডিসিশন নিলাম গাজীপুরের কোনো একটা রিসোর্টে যাব। যেমন ভাবা তেমন কাজ, মনকে ফুরফুরে করতে চলে গেলাম গাজীপুরের একটা রিসোর্টে। সারাদিন ঘুরোঘুরি মজা মাস্তি করলাম সবাই। বাসায় ফিরে আসতে আসতে রাত প্রায় 12:30 বেজে গেল। কলিং বেল দিতে নীরা এসে দরজা খুলে দেয়। আমি সোজা রুমে ঢুকে গেলাম, নীরাও পিছু পিছু আসলো। এসে বলল, খাবেন না? আমি বললাম, খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। নীরা রুম থেকে বের হয়ে গেল। আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নীরা শুয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, খেয়েছ? নীরা মাথা নাড়িয়ে বলল, না। আমি আর কিছুই বললাম না। বিছানায় শুয়ে শুয়ে দিয়ার সাথে চ্যাটিং করছি। অনেকক্ষণ চ্যাটিং করার পর দিয়াকে বললাম, চলো কালকে কোথাও ঘুরতে যাই। দিয়া বলল, না সম্ভব না, কাল আমার পরীক্ষা আছে ভার্সিটিতে, অন্য কোনো দিন যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর কিছু সময় চ্যাটিং করে দিয়াকে বললাম, শুয়ে পড়ো, কাল পরীক্ষা, রাত জাগতে হবে না, বলে আমিও শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেল। নীরা চা নাস্তা করে দিল, আমি খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। আর নীরাকে বললাম ফিরতে রাত হবে, খেয়ে নিতে। ও আর কিছু বলল না। বন্ধুদের সাথে আড্ডা দিতে গল্প করতে করতে দুপুর হয়ে যায়। সবাই মিলে দুপুরে লাঞ্চের জন্য গুলশানের একটা রেস্টুরেন্টের দিকে রিক্সা নিয়ে যাচ্ছি। এমন সময় দেখলাম দিয়া রিক্সা নিয়ে বনানীর দিকে যাচ্ছে, কিন্তু ওর ভার্সিটি তো বসুন্ধরায়। আমি পকেট থেকে ফোন বের করে দিয়াকে কল দিলাম। দিয়া ফোন ধরতে আমি জিজ্ঞেস করলাম, ভার্সিটিতে গেছো? দিয়ে বলল, হ্যাঁ এই তো ভার্সিটির সামনে। কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। দিয়ে এভাবে আমাকে মিথ্যে কথা বলতে পারলো? কিন্তু কেনই মিথ্যে বলা, আমি কখনো ভাবতেও পারিনি দিয়ে এমনটা করতে পারে। আমাকে এর কারণ খুঁজে বের করতেই হবে। বন্ধুদের বললাম, তোরা লাঞ্চ কর, আমি একটু আসতেছি, বলে আমি দিয়ার পিছু পিছু নিলাম। দিয়ার রিক্সায় গিয়ে থামলো বনানীতে একটা মার্কেটের সামনে। আমিও একটু দূরে আমার রিক্সাটা থেকে থামাতে বললাম। দিয়া দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা কালো রঙের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একটা ছেলে বের হতে দিয়ে দৌড়ে গিয়ে তার বুকে ছুটে গেল। এমন দৃশ্য দেখবো আমি কখনোই ভাবিনি। শুধু যদি বুকে ছুটে যেত ক্ষান্ত হতো, তবুও মেনে নিতে পারতাম, কিন্তু প্রকাশ্য দিয়া সে ছেলেটাকে কিস করলো। এমন দৃশ্য দেখার পরে কোনো প্রেমিকের পক্ষে সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। চোখ দুটো যেন আমার বন্ধ হয়ে আসছিল। কি হচ্ছিল এসব আমার সাথে? কোনো কিছুই আমার সাথে যাচ্ছিল না, সবই যেন আমার বিপরীত। দিয়ে এমনটা কি করে করতে পারলো? আমার মাথায় সে সময় কোনো কিছুই কাজ করছিল না। ইচ্ছে করছিল গিয়ে দিয়াকে প্রশ্ন করতে, কেন করলো আমার সাথে এমনটা, কিন্তু তা আর করতে পারলাম না। ওর প্রতি, নারীদের প্রতি প্রচণ্ড রকম ঘৃণা সৃষ্টি হয়েছিল সেই সময়। ওখানে না দাঁড়িয়ে আমি সোজা বন্ধুদের কাছে চলে গেলাম। রাগে পুরো শরীর পুড়ে যাচ্ছে। ইচ্ছে করছে দিয়ার গলাটা চেপে ধরে প্রশ্ন করতে, এটাই কি তোর আধুনিকতা? কোনোভাবেই যেন নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না। না পারছিলাম পরিবারের মানুষগুলোর দেওয়া আঘাত নিতে, আর না পারছিলাম দিয়ার দেওয়া আঘাতটা। সে রাতে বন্ধুদের সাথে প্রচুর ড্রিঙ্কস করি, পুরো মাতাল হয়ে বাসায় ফিরি। কলিং বেলটা কয়েকবার চাপতেই নীরা দরজা খুলে দেয়। আমি সোজা চলে যাই রুমের ভিতর। রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ না করে বিছানায় শুয়ে পড়ি। মাথাটা কেমন যেন ঘুরছিল। নীরাও আমার সাথে সাথে ঘরে ঢুকে নাক চেপে ধরে বলে, আপনি মদ খেয়ে এসেছেন? নীরার কথায় ওর দিকে ঘুরে তাকিয়ে দেখলাম ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ দুটো লাল, মনে হয় কিছু সময় আগেও কান্না করেছে। নেশাটা আমার প্রচণ্ডভাবে ধরেছিল। ওর কথার উত্তর না দিয়ে আমি ওর দিকে চেয়ে আসি। নীরা আবারও বলে উঠল, কী হলো, উত্তর দিচ্ছে না কেন? আমি আপনাকে তো বলেইছিলাম আপনার জীবনে আমি কোনো বাধা হয়ে দাঁড়াবো না, তারপরও কেন আপনি এমন করছেন? বলতে বলতে আমার সামনে আসতেই আমি ওর হাত ধরে টান দিয়ে ওকে বুকের সাথে চেপে ধরি। তখন আমার মাঝে শুধু একটা জিনিসই কাজ করছিল, সব মেয়েরাই বেঈমান, বিশ্বাসঘাতক। হয়তো সেটা দিয়ার দেওয়া আঘাতের কারণেই, কিংবা নীরাকে ওই অবস্থা দেখে আমি ওর মোহে পড়ে যাই। নীরা সে রাতে আপ্রাণ চেষ্টা করে উঠে যাওয়ার জন্য। নীরা চেষ্টা করে নিজেকে আমার বাহুডোর থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য। একটা সময় ওর সব চেষ্টা ব্যর্থ হয়। ও আর পেরে ওঠে না আমার শক্তির সাথে। সেই রাতে নীরা নিজেকে বিসর্জিত করে আমার কাছে, আর আমি হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ি নীরার দেহের উপর। যখন আমার হুঁশ ফিরে তখন অনেক দেরি হয়ে গিয়েছে।
সকালে যখন চোখ মেলে দেখলাম নীরার দেহটা আমার শরীরের উপর, তখন আমি রাতের ঘটনাটা মনে করতে নিজেকে খুব ছোট মনে করতে শুরু করলাম। যদিও নীরা আমার স্ত্রী, কিন্তু তাকে তো আমি স্ত্রীর মর্যাদা দেইনি, আর তার সাথে আমি সংসারও করব না। কিন্তু রাতে যা করেছি তা খুবই অন্যায় কাজ করে ফেলেছি। পছন্দ অনুশোচনায় বকতে শুরু করলাম। আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। তখনও নীরা ঘুমাচ্ছিল। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসা ফিরি। রুমে গিয়ে দেখি নীরা বারান্দায় দাঁড়িয়ে আছে। ও হয়তো কান্না করছে। আমিও বারান্দায় চলে যাই। আমাকে দেখে নীরা চোখের পানি মুছে জিজ্ঞেস করে, কখন আসলেন? আমি বলি, মাত্রই আসলাম। নীরা বলল, আপনি দাঁড়ান, আমি চা করে নিয়ে আসি। আমি নীরার হাতটা চেপে ধরে বললাম, দেখো, কাল রাতে যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত। তুমি কিছু মনে করো না। নীরা চুপ করে রইল অনেকক্ষণ সময়, কোনো কথা বলল না। তারপর বলল, ভুলের কিছুই হয়নি, আপনার অধিকার আছে সম্পূর্ণ আমার উপর। আমি আর কিছু বলতে পারলাম না। হঠাৎ সেদিন সে আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছিল। আমিও অনুশোচনায় ভুগতেছিলাম। সব দিক থেকে আমি পুরো হতাশ হয়ে গিয়েছিলাম। তাই আর দেশে থাকতে আমার ইচ্ছে করছিল না। হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য ছুটি শেষ হওয়ার আগেই বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। নীরার সাথে তেমন কোনো কথা হতো না। নীরাও হয়তো রাগে অভিমানে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। যে নীরা এত কিছুর পরেও হাসি খুশি থাকার চেষ্টা করত, সে নীরাও কেমন যেন মনমরা হয়ে গেল। ওর হাসি কান্নাকে আমি পাথর বানিয়ে দিই। এদিকে সেদিনের পর দিয়ার সাথেও আর তেমন যোগাযোগ করতাম না। যদিও দিয়া যোগাযোগ করার চেষ্টা করতো, ফোন দিত, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। দিয়া প্রতিদিনে ফোন দিত। কখনো আমি রিসিভ করতাম, কখনো আবার করতাম না। নিজের ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছিল অনুশোচনায়। নীরার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, এটা ভেবে দিনকে দিন আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। নীরা প্রয়োজন ছাড়া আমার সাথে আর একটা কথাও বলতো না। হঠাৎ করে একদিন বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার সময় বাসায় ফোন রেখে যাই। বন্ধুদের সাথে যখন রাতে আড্ডা দিয়ে বাসায় ফিরি, তখন নীরা আমাকে বলে, আপনাকে একটা মেয়ে ফোন দিয়েছিল, সম্ভবত মেয়েটা আপনাকে অনেক ভালোবাসে, কাল সে আপনাকে দেখা করতে বলেছে। আমি থতমত খেয়ে যাই। আমি বুঝতে পারি যে দিয়েই হয়তো ফোন দিয়েছিল। নীরা নীরা বলতে শুরু করলো, জীবন এভাবে চলে না, আপনি মেয়েটার সাথে দেখা করেন। মেয়েটা অনেক কান্না করেছে, মেয়েটা সত্যি সত্যি হয়তো আপনাকে অনেক বেশি ভালোবাসে। নীরার কথায় আমার প্রচণ্ড রাগ উঠল। আমি রেগে গিয়ে নীরাকে বললাম, কিসের ভালোবাসা? কাকে ভালোবাসা বলে? তুমি যে আমাকে ভালোবাসো সেটা কি তুমি জানো? নীরা আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, আমি আপনাকে ভালোবাসি না। বলে নীরা ছুটে চলে গেল বারান্দায়। আমিও নীরার সাথে সাথে ছুটে গেলাম। নীরা কান্না করছে, আর আমি বললাম, এই, কান্না করবে না তুমি। তুমি বলছো আমি যাব, কিন্তু কোনো রকম কান্না করবে না। নীরা চোখের পানি মুছতে মুছতে বলল, হ্যাঁ, আপনি আগামীকালকেই যাবেন এবং ওই মেয়ের সাথে কথা বলবেন। প্রয়োজনে যদি দুজনের কথা বলে ভালো লাগে, বিয়ে করে বাসায় নিয়ে আসবেন। আমি আপনাদের পথে বাধা হয়ে দাঁড়াবো না। তারপর আর আমাদের মাঝে এই বিষয়ে কোনো কথা হলো না। আমি দিয়াকে মেসেজ দিয়ে বললাম, কাল আমি তোমার সাথে দেখা করব। কোথায় কখন দেখা করব তা তাকে আমি জানিয়ে দিলাম। দিয়াও বলল, ঠিক আছে, সময় মতো সে আসবে। তারপর আর কোনো কথা বললাম না। মনে মনে ভাবলাম, ওকে সেদিনের কথা বলবো যা আমি দেখেছি। কিছু সময় পর নীরা রাতের খাবার খেতে ডাক দিল। রাতের খাবার খেয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। নীরাও এসে পাশে শুয়ে পড়ল। দুজনের মাঝে সে রাতে আর কোনো কথা হলো না। সকালে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করে ফ্রেশ হয়ে আমি বের হয়ে গেলাম দিয়ার সাথে দেখা করার জন্য। যেখানে দেখা করার কথা সেখানে চলে গেলাম। অপেক্ষা করতে শুরু করলাম দিয়ার আসার জন্য। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি আগেও চলে এসেছে। সময় মতো দিয়েও চলে আসলো। আমাকে দেখে দৌড়ে আমার বুকে ছুটে আসলো। ও আমার বুকে মাথা রাখতেই আমার সেই দিনের কথাটা মনে পড়ে গেল। সাথে সাথে আমি দিয়াকে ধাক্কা দিয়ে বুক থেকে সরিয়ে দিলাম। দিয়া আমার দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? আর তুমি এভাবে আমাকে এড়িয়ে যাচ্ছ কেন সিয়াম? আমি বললাম, সেদিন পরীক্ষা কেমন দিয়েছ? দিয়া বলল, ভালোই। মেজাজটা আমার আবার পুরোই গরম হয়ে গেল। আমার সামনে এসেও দিয়ে কিভাবে যেন মিথ্যে কথাটা বলছে। আমার ধৈর্য আর থাকলো না। আমি বললাম, তুমি এত মিথ্যে কিভাবে বলো? তার পরীক্ষা কি তার বুকে আর ঠোঁটে দিয়েছিলে, নাকি আরও কিছু? বলতে পারলাম না, আর নিজের বিবেকের কাছেই পাচ্ছিল। দিয়া তবুও অস্বীকার করে বলে, এগুলো তুমি কী সব উল্টাপাল্টা কথা বলো?
আমি ঠাস করে একটা চর বসিয়ে বললাম, আমি মিথ্যে বলছি, সেদিন বনানীতে যাসনি, একটা ছেলের সাথে দেখা করিসনি? দিয়ে বলে উঠল, হ্যাঁ করেছি তো, তো কী হয়েছে? তোমার যদি ভালো না লাগলে চলে যাও, আর কখনো তোমার সাথে যোগাযোগ করব না। তোমার মতো কত শত ছেলে আমার পিছনে ঘুরে। কথাটা শুনে আমার ইচ্ছে করছিল এক্ষুনি যেন ওর গলাটা টিপে ধরি, কিন্তু পারলাম না। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল আমার কাছে। আমি ওকে আর কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। মনটা আমার খারাপ হয়ে গেল। ভেবেছিলাম হয়তো ও সত্যিটা বলবে, যখন সব বলে আমি ওকে ক্ষমা করে দিব। কিন্তু ও যা বলল, তারপর আর ওর সাথে থাকা বা ক্ষমা করার তো কোনো প্রশ্নই ওঠে না। মনের ভিতর মেয়েদের প্রতি আরও ঘৃণার জন্ম হয়ে গেল। রাগে জ্বলতে জ্বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে বসতে নিরে এক গ্লাস শরবত এনে হাতে দিল। তারপর পাশে বসে বলল, সমস্যার সমাধান হয়েছে আপনাদের? আমি কোনো কথা বললাম না। নীরার দিকে চেয়ে দেখি চোখ দুটো লাল বর্ণ হয়ে আছে। নীরা বলল, আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যাব, যদি দিয়ে আসতেন ভালো হতো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি রেডি হয়ে থেকো, বিকেলে তোমাকে আমি গিয়ে দিয়ে আসবো। সেদিন বিকেলে নীরাকে তার বাবার বাড়িতে দিয়ে আসি। আর এদিকে বিদেশে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিতে থাকি। অল্প কিছুদিনের ভিতরেই বিদেশে যাওয়ার সব ব্যবস্থা হয়ে যায়। যাওয়ার আগে বাবা মা বলেন নীরাকে বাড়িতে নিয়ে আসতে। আমি যেদিন চলে যাব তার আগের দিন নীরাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। পরদিন আমার ফ্লাইট, রাত 11:30টায়। 9টার সময় বাসা থেকে বের হয়ে যাব। নীরার সাথে এর মাঝে আমার খুব একটা আর কথা হতো না। সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম। বাড়ি থেকে বের হওয়ার আগে নীরার কাছে গেলাম বিদায় নিতে। ওর প্রতি সবচেয়ে বেশি অন্যায় আমি করেছি, তবুও শেষবারের মতো বিদায় তো আমাকে নিতেই হবে। নীরা বারান্দার গ্রিলটা ধরে দাঁড়িয়েছিল। আমি যেতেই ও চোখের পানি মোছার ব্যর্থ চেষ্টা করলো। তারপর মুখে একটা মলিন হাসি ফুটিয়ে বলল, আর কি, আমাদের দেখা হবে? কথাটা শুনে আমার বুকটা কেমন কেঁপে উঠল, কিন্তু কোনো উত্তরই আমি নীরাকে দিতে পারলাম না। এর কোনো উত্তর সেদিন আমার কাছে ছিল না, কারণ আমি যে নিয়ত করেছিলাম আর বাংলাদেশেই আসবো না। নীরা আমার নীরবতা দেখে বলল, আপনি হয়তো কোনো একদিন বাংলাদেশে আসবেন, কিন্তু সেই দিনটা হয়তো অনেক বেশি দেরি হয়ে যাবে। আমি নীরার কথাই সেদিন ভেবেছিলাম, হয়তো আমি চলে যাওয়ার পরও বাবার বাড়ি চলে যাবে, কিংবা নতুন করে কাউকে বিয়ে করে সংসার করবে। তাই মনে মনে একটু হেসেছিলাম। আর কোনো কথা না বলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। নীরার চোখের জল সেদিন আমায় আটকাতে পারিনি। আমি বিদেশের মাটিতে গিয়ে সবার সাথে যোগাযোগ বন্ধ করে কাটিয়ে দিলাম জীবন থেকে 5টি বছর। সবাইকে সংসারকে ভুলে যাওয়ার জন্য ক্লাব পার্টি এমন কোনো কিছু বাদ ছিল না যা আমি করি নাই। কিন্তু 5 বছরে সে সব করে ক্লান্ত হয়ে আমি বুঝতে পারি আমি আর পারছি না। মায়ার টানে, ভালোবাসার টানে, একটা সুখের সংসারের আশায় আমি আবারও ফিরে আসি বাংলাদেশে। কলিং বেল চাপতে ছোট একটা বাচ্চা মেয়ে দরজাটা খুলে দেয়। চোখ দুটো ঠিক নীরার মতো। কোলে তুলে নিয়ে বলি, মামনি, তোমার নাম কি? মেয়েটা একটা হাসি দিয়ে বলল, আমার নাম মায়া। ততক্ষণে বাবা মা চলে আসলো। বাবা মা আমাকে দেখে কান্না করে দিল। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করে ফেলেছি। বাবা বললেন, তুই এসেছিস এতেই আমরা খুশি, শান্তি মতো মরতে তো পারবো। আমি বলি, এসব কি বলো বাবা? মাকে বললাম, মা নীরা কোথায়? মা কোনো কথা না বলে চুপ করে রইল। মায়ের চুপ করে থাকাটাই আমার বুকের ভিতরটা যেন মোচড় দিয়ে উঠল। তবে কি সত্যি নীরা বাড়ি ছেড়ে চলে গিয়েছে? মাকে বললাম, মা, এই মেয়েটাকে। মা চুপ করে ঘরের দিকে চলে গেল। আমি মায়াকে নিয়ে আমার ঘরে যেতেই মা একটা ডায়েরি এনে আমার হাতে দিয়ে বলল, তোর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। নীরা তোর জন্য এই ডায়েরিটা রেখে গেছে বলে মা রুম থেকে চলে গেলেন। আমি ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। সেখানে চিঠির মতো সব লিখে রেখেছে নীরা। ডায়েরিতে লেখা ছিল, সিয়াম, আপনি চলে গিয়ে আর কোনো যোগাযোগ রাখেননি বাড়ির কারোর সাথে, তাই কথাগুলো আমি এখানেই লিখে রাখছি। যদি কখনো ফিরে আসেন আর আমাকে না পান, তবে এই ডায়েরি আমার না বলা কথাগুলো আপনাকে বলে দিবে। আপনার সাথে আমার 1 মাস 17 দিনের ছোট্ট একটা সংসার ছিল। তাকে হয়তো আমাদের সংসার বলা যায় না, শুধুই আমার সংসার বলা যায়। তবে যদি কখনো ফিরে আসেন আর একসাথে সংসার করি, তবে সেটা হবে আমাদের সংসার। আপনি চলে যাওয়ার 1 মাস পর আমি অনুভব করি আমার মাঝে অন্য কারো অস্তিত্বের। কোনো মেয়ের জীবনে এসছে আনন্দের আর কোনো মুহূর্ত থাকতে পারে না, কিন্তু আমার জন্য তা আনন্দের হলো না, কারণ আপনি তো আমার পাশে নেই। প্রতিটি মেয়েই হয়তো চায় তার স্বামীকে এ খবরটা প্রথম দিতে,
কিন্তু আমি কি অবাগী বলুন তো, আমি পারলাম না। কারণ আপনি তো কখনো আমাকে মন থেকে মেনেই নেননি, আর কোনো যোগাযোগও রাখেননি। দেখতে দেখতে আমার পেটে বড় হয়ে উঠেছে আপনার সন্তান। আমার খুব আনন্দ লাগছে, যা কাউকে বলে বোঝাতে পারবো না। এই একটা স্বপ্ন আমি যে কতদিন দেখেছি, ছোট একটা বাচ্চা পুরো বাড়ি ঘুরে বেড়াবে, আর আমি তার পিছন পিছন ছুটে ছুটে তাকে খাইয়ে দিব। সেই ইচ্ছাটা আমার পূর্ণতা পাবে। দেখতে দেখতে তার বয়স 7 মাস। ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়েছি। ডাক্তার বলেছে আপনার একটা রাজকন্যা আসবে পৃথিবীতে। আচ্ছা, ওই রাজকন্যার মুখের দিকে তাকিয়ে তো আমাকে ভালোবাসবেন, তাই না? ভালো না বেশি কোথায় যাবেন? সেই জন্যই তো মেয়ের নাম ঠিক করে রেখেছি মায়া। ওর মায়া মাখা মুখ দেখে হলেও আপনার আমাকে ভালোবাসতেই হবে। সিয়াম জানেন, যত দিন এগিয়ে আসছে ততই যেন আমার ভয় লাগছে। আমি এ সময় সাহস দেওয়ার জন্য হলেও স্ত্রীদের পাশে থাকতে হয়, কিন্তু আমার পাশে তো আপনি নেই। এই কষ্ট কাউকে বলে বোঝাতে পারবো না। প্রতিটি নির্গম রাত্রি জানে সেই কষ্ট। সিয়াম, হয়তো আর লিখতে পারবো না। কাল হয়তো পৃথিবীতে আপনার রাজকন্যা আসবে, জানি না আমি তার সাথে হেসে খেলে যেতে পারবো কি না। যদি না পারি, তবে এর চেয়ে বেশি কষ্ট আর কি আছে তা আমি জানি না। আমি যদি না থাকি, তবে ফিরে এসে আপনার রাজকন্যাকে বলবেন তার মা তাকে পৃথিবীতে আনার জন্য অনেক সংগ্রাম করে হেরে গিয়েছে, কারণ তাকে তার মা অনেক ভালোবাসতো। এরপর ডায়েরিতে আর কিছু লেখা নেই। আমি মায়াকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেই সেদিন। কান্নার শব্দে বাবা মা ছুটে এসে বলেন, বাবারে, অনেক চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু বাঁচাতে পারলেনি। আল্লাহ হয়তো নীরাকে অনেক ভালোবেসেছিল, তাই তো পৃথিবীতে ওকে রেখে আর কষ্ট দিতে চায়নি। তাই তো তোর মেয়েকে পৃথিবীর বুকে এনে আলোর মুখ দেখিয়ে নিজেই অন্ধকার দেশে চলে গিয়েছে। আমার সব কথা যেন সেদিন ফুরিয়ে গিয়েছিল। নীরার ডায়েরিটা আর মায়াকে বুকে নিয়ে সেদিন থেকে কেটে গেল জীবন থেকে আরও 16টি বছর। আজ মেয়েকে বিয়ে দিয়ে অন্যের বাড়িতে পাঠিয়ে দিলাম। যখন একলা আকাশের নিচে বসে আছি, মনে হচ্ছে মায়া আকাশের তারাদের মাঝ থেকে আমার দিকে তাকিয়ে বলছে, কি কেমন লাগছে আপনার একলা জীবন? পারবেন তো কাটাতে বাকি দিনগুলো? আমি যে আজ সত্যি নিঃস্ব হয়ে গেলাম। কী করে বলবো নীরা, সত্যি আমি হেরে গেছি। আমি আর পারছি না। তুমি আমায় ক্ষমা করে দিও। আমি আসছি, তুমি অপেক্ষা করো। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আমাদের সংসার। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।